কেবিনের ভিতর দুজন নারী পুরুষ জানালার কাছে হালকা আলো পড়ে ছায়া তৈরি করেছে। মাথার উপর ভন ভন করে ঘুরছে সিলিং ফ্যান। তুরা হেঁচকি তুলতে তুলতে কাঁদছে, কোনোভাবেই থামাতে পারছে না কান্না। চোখ লাল হয়ে গেছে, কণ্ঠও ভেঙে যাচ্ছে। বুকের ভিতর প্রচণ্ড ব্যথা, আর মনে হচ্ছে পৃথিবীর সব দুঃখ একসাথে এসে পড়েছে ওর কাছে। নির্বাণ ওর পাশে বসে ওর মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে রেখেছে। এক হাতে তুরার হাত শক্ত করে ধরে আছে, অন্য হাতে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ওর প্রতিটি ছোঁয়া যেন বলছে, তুরা, আমি সারা জীবন আছি তোমার পাশে, তুমি একা নও, ভয় পাওয়ার কিচ্ছু নেই। নির্বাণ ভিতরে ভিতরে ছিন্ন ভিন্ন, ভেঙে পড়েছিল নিজেও। গত রাতে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছিল, তুরার জীবনের সাথে নিজেকে জড়াবে না, বিয়ে করবে না তুরাকে। ওর মনে হচ্ছিল ও তুরার জীবনে আসছিল বলেই তুরার সাথে এমন হয়েছে। সুহানা ওর জীবনে এসেছিল আর অচিরেই হারিয়ে গিয়েছিল। তুরাও ওর জীবনে আসতো খুব শীঘ্রই। ওর জীবনে আসার জন্যই বোধহয় অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওর বারবার মনে হচ্ছিল ও যেই মেয়ের জীবনে জড়াবে সেই মেয়ের সাথেই বাজে কিছু ঘটবে। ওর ভাবনাগুলো ওর মাকে বলেছিল, এটাও বলেছিল তুরার জীবনে নিজেকে জড়াবে না। মেরি চৌধুরী ছেলের কথা শুনে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। এই যুগে এসেও তার ছেলে এমন কুসংস্কার বিশ্বাস করছে দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। এটা মাত্র একটা দুর্ঘটনা ছিল, তুরার জীবনে নিজেকে জড়ানোর জন্য এমন কিছু ঘটেনি। নির্বাণ কোনোভাবেই মায়ের কথা বিশ্বাস করতে রাজি না। ওর দৃঢ় বিশ্বাস ওর জন্যই তুরার এমন হয়েছে। এতদিন তো কিছু হলো না, গতকালই কেন হলো? তুর্য যখন বলেছিল তুরাকে ওর কাছে বিয়ে দেবে, তখনই নির্বাণ মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল তুরাকে এখনই বিয়ে করে বাড়ি ফিরবে। আর ঠিক তখনই তুরার অ্যাক্সিডেন্ট হয়। এর মানে কি তাহলে? নির্বাণ ওর জীবনে নিজেকে জড়াচ্ছে বলেই এমনটা হয়েছে। মেরি চৌধুরী ছেলেকে বুঝিয়ে অনেক কিছু বললেন, নিজের মতন করে হাজারটা যুক্তি উপস্থাপন করেন। এই চিন্তাধারা কুসংস্কার ব্যতীত কিচ্ছু না। নির্বাণ যদি এখন তুরাকে বিয়ে না করে পিছিয়ে যায়, তাহলে তুরার জীবন আরও কঠিন হয়ে উঠবে। আর বিরান তুরাকে ছাড়া থাকবে কিভাবে? নির্বাণ নিজেও তো তুরাকে ভালোবেসে ফেলেছে। নির্বাণের একটা ভুল সিদ্ধান্ত সব কিছু এলোমেলো করে দেবে। তুরার পরিবারের সবাই ভাববে তুরা এখন স্বাভাবিক নেই বলে নির্বাণ পিছিয়ে যাচ্ছে। নির্বাণের মাথা কাজ করছিল না। মন আর যুক্তির লড়াইয়ে একেবারে পাগলের মতন অবস্থা হয়ে গিয়েছিল। সব কিছু ঠিক হতে গিয়েও এলোমেলো হয়ে গেছে। সবশেষে নির্বাণ নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে আবার। যত যাই হয়ে যাক, তুরাকেই বিয়ে করবে, যা হওয়ার হবে। নির্বাণ তুরার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কেন কাঁদছো এভাবে? আমার সাথে এমন কেন হলো? দেখো, ভাগ্যে যা ছিল তাই হয়ে গেছে, কান্না বন্ধ করো এখন। আমি তো এখন আর স্বাভাবিক নেই, আপনি তবুও বিয়ে করবেন? নির্বাণ ওর হাতটা আরেকটু শক্ত করে ধরে বলে, যদি বিয়ের পর অ্যাক্সিডেন্ট হতো? তুরা কিছু না বলে হেঁচকি তুলতে থাকে। তুরা, আমি আছি তো তোমার জন্য, তুমি যেই অবস্থাতেই থাকো না কেন। তুরা কিছুই বলতে পারে না, শুধুই কাঁদছে। তুরা স্পষ্ট বুঝতে পারছে নির্বাণের কণ্ঠ, হাতের কোমল স্পর্শ সব কিছুই ওকে শান্ত করার চেষ্টা করছে, ওকে আগলে রাখার আশ্বাস দিচ্ছে। কেন যেন তুরার আরও বেশি কান্না পাচ্ছে। নির্বাণ সোজা হয়ে বসে, তুরার চোখে চোখ রেখে বলে, কান্না করবে না একদম, আর পাগলামি তো করবেই না। তুমি আবার হাঁটবে একা একাই। চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। ভিরান কোথায়? ওকে পাঠাচ্ছি ভিতরে, কাঁদবে না একদম। তুরার চোখের পানি আবার মুছিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। ওকে দেখেই সবাই এগিয়ে আসে। নির্বাণ বলে, শান্ত হয়েছে এখন, ওর সামনে কান্নাকাটি করবেন না কেউ। পাপা, তুরার কাছে যাব? হ্যাঁ যাও, তোমার নানুর সাথে যাও। সবাই আবার কেবিনের দিকে এগিয়ে যায়। নির্বাণ পিছন থেকে তুর্যকে ডেকে ওঠে। তুর্য ভিতরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়, ঘুরে নির্বাণের সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ বলুন। তুরার বার্থ সার্টিফিকেটে 18 বছর পূর্ণ হয়েছে না? হ্যাঁ, কিন্তু কেন? বিয়ে করব আজকেই,
আপনি ফটোকপি নিয়ে আসুন, আমি বাড়ি থেকে আসছি। তুর্য অবাক নির্বাণের কথা শুনে, বিস্মিত হয়ে বলে, কি বলছেন এসব? পরি অসুস্থ, সেজন্যই এখন বিয়ে করব। কাজী সাহেব হাসপাতালেই আসেন। নির্বাণের কথার সাথে কেউ পেরে ওঠেনি। আজকে বিয়ে করবে মানে আজকেই করবে। তুরা সুস্থ হলে রিসেপশন পার্টি দেবে। বিরান তো ভীষণ খুশি। তুরাকে একটু পরপর বলছে, তুরা আজকে তুমি সত্যি সত্যি আমার পাপার কুইন হবে, অনেক মজা হবে, আমরা তিনজন একসাথে ঘুমাবো। আরও কত কথা। বিরানের কথা শুনে তুরা লজ্জা পাচ্ছে। মুক্তা শিকদার আর মেরি চৌধুরী হাসছেন ওর কথা শুনে। কাজীকে নিয়ে কেবিনে প্রবেশ করেন নৌশদ চৌধুরী। নির্বাণ বাদে বাকি সবাই কেবিনের ভিতরেই রয়েছে। তুরা শোয়া থেকে উঠে বসে আছে। গত রাত থেকে শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে, এখন আর শুয়ে থাকতে পারছে না। রেজিস্ট্রি পেপারে আগেই সবকিছু লিখে নেন কাজী সাহেব। নির্বাণ কেবিনের ডোর ঠেলে ভিতরে প্রবেশ করে। হাতে ছোট্ট একটা প্যাকেটটা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো তুরাকে পরিয়ে দাও। মেরি চৌধুরী প্যাকেটটা হাতে নিয়ে ভিতর থেকে একটা বক্স বের করেন। বক্সের ভিতর একটা ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের চেন, একটা রিং। নাকফুল আর চেনটা মেরি চৌধুরী পরিয়ে দেন, রিংটা রেখে দেন নির্বাণ পরিয়ে দেবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে, নির্বাণ চৌধুরী হাসপাতালের কেবিনে বসে বিয়ে করেছিল। বউয়ের পরনে ছিল রোগীদের পোশাক, আর নির্বাণ চৌধুরীর পরনে ছিল সাধারণ টি শার্ট আর ট্রাউজার। কাজী সাহেব রেজিস্ট্রি করার জন্য পেপারস তুরার সামনে রেখে হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলেন, এই জায়গায় তোমার নাম লেখো। তুরা কলম হাতে নিয়ে সকলের দিকে নজর বুলায়। সবাই বলে সই করে দেওয়ার জন্য। তুরাও সই করে দেয়। নির্বাণকে সই করতে বললে নির্বাণ নিজেও সই করে দেয়। আইনিভাবে বিয়ে কমপ্লিট হয় দুজনের। কয়েকজন নার্স সহ আশেপাশের কেবিন থেকেও কয়েকজন তুরার কেবিনে চলে এসেছে। কেবিনে আর একজন মানুষেরও জায়গা হবে না। হাসপাতালে বিয়ের কথা শুনেই আগ্রহ নিয়ে দেখতে এসেছে সবাই। কেবিনের বাইরেও অনেকে দাঁড়িয়ে আছে। তুরা তো লজ্জায় শেষ, মানে কি একটা অবস্থা। হাসপাতালের বেডে বসে বিয়ে করে নিল। নার্সরা নিজেরাও চলে যায়, সাথে বাইরের সবাইকেও চলে যেতে বলে। কাজী সাহেব নিজেও চলে যান। মেরি চৌধুরী ছেলের হাতে রিংটা গুঁজে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। ওনার পিছন পিছন বাকি সবাই। বিরান যেতে না চাইলে তুর্য ওকে দোকানে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে বের করে নিয়ে যায়। নির্বাণ তুরার পাশে এসে বসে বেডে। লজ্জায় তুরা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। ওর এখন ভীষণ লজ্জা করছে। ধরবো? তুরা ঘাড় ঘুরিয়ে তাকায়। বলছি, তোমাকে ধরা যাবে নাকি? তুরা নির্বাণের কথার আগা মাথা বুঝতে না পেরে কপালে ভুরু কুঁচকে নেয়। ওকে ধরা যাবে না কেন? তখন তো ঠিকই ধরেছিল, এখন ধরতে সমস্যা কোথায়? এখন ধরলে তো কিছু হবে না ওর। কপাল ভুরু কুঁচকে রেখেই বলে, ধরুন। নির্বাণ তুরার প্লাস্টার করা বাম হাতটা ধরে, অনামিকা আঙুলে রিংটা পরিয়ে দেয়। ঘাড় ঘুরিয়ে তুরার মুখের দিকে তাকায়। আজ থেকে তুমি আমার জীবনের একাংশ। সব সময় সব রকম পরিস্থিতিতে তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। আমার এই দেহে যতদিন জান আছে আমি তোমাকে আগলে রাখবো। তুরা কিছু না বলে তাকিয়ে থাকে নির্বাণের মুখের দিকে। চোখে চোখ পড়ে একে অপরের। আজ সব বাধা অতিক্রম করে দুজন এক হয়ে গেছে, আর কেউ আলাদা করতে পারবে না ওদের। দুজনের মাঝে শুধু নীরবতা, আর সেই নীরবতার ভিতর অদ্ভুত এক প্রশান্তি। নির্বাণ হাত তুলে এক হাতে আলতো করে জড়িয়ে ধরে তুরাকে। তুরার মাথা ঠেকায় নিজের বুকে। এখানটাই তোমার জায়গা। যখনই ভয় পাবে এখানে এসে লোকাবে, আমি আগলে নেব। নির্বাণ তুরার মুখের দিকে তাকিয়ে বলে, আরও বসে থাকবে নাকি শুয়ে থাকবে? তুরা দৃষ্টি নত করে নিচু স্বরে বলে, শুয়ে থাকবো। নির্বাণ তুরাকে ছেড়ে উঠে দাঁড়ায়, ধরে আস্তে করে শুইয়ে দেয়। তুরা ঘাড় ঘুরিয়ে নির্বাণের মুখের দিকে তাকায় আবারও। নির্বাণ ঝুঁকে পড়ে তুরার মুখের কাছে, ওষ্ঠ ছোঁয়ায় ললাটে। তুরা চোখ বন্ধ করে নেয়, শরীর ঝাঁকি দিয়ে ওঠে। নির্বাণ সোজা হয়ে দাঁড়ায় আবার। ডোর ঠেলে ভিতরে প্রবেশ করে বিরান। দোকানে গিয়ে চিপস আর আইসক্রিম খেয়ে ফিরে এসেছে। নির্বাণ ছেলেকে তুলে বেডে বসায় তুরার পাশে। বিরান তুরার মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায়।
খুশিতে গদগদ হয়ে বলে, পাপা তুরা তোমার কুইন হয়ে গেছে। ভিরানের কথা শুনে তুরা আবারও লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। নির্বাণ বলে, হ্যাঁ তুরা এখন আমার কুইন। তুমি এখন থেকে তুরাকে নাম ধরে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? মা না হয় আম্মু বলে ডাকবে। মা? তুরা ঘাড় ঘুরিয়ে আবার তাকায় দুজনের দিকে। নির্বাণ ওর দিকেই তাকিয়ে আছে। নির্বাণ তুরার দিকে দৃষ্টি রেখে বলে, তোমার ইচ্ছে। তুরাম্মা। তুরার মনে পড়ে এর আগেও একদিন ভিরানোকে তুরাম্মা বলে ডেকেছিল। নির্বাণ ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, তুরাম্মা? এটা আবার কেমন ডাক? পাপার কুইন। নির্বাণ কপাল ভুরু কুঁচকে নেয়। তুরা বলে, ভিরানের যা ইচ্ছে হয় ডাকুক। ভিরান চলো বাসায় যাব এখন। তুরাও যাবে আমাদের সাথে? আবার তুরা? সরি, তুরা এখন অসুস্থ, একটু সুস্থ হলে তারপর বাড়িতে নিয়ে যাব। আম্মু সুস্থ হলে তারপর আম্মুর সাথে আমি বাসায় যাব। এখানে কোথায় থাকবে তুমি? তুরার পাশে ডান হাত দিয়ে দেখিয়ে দেয়। নির্বাণ বলে, এখানে তোমার শোয়া নিষেধ। কেন? এটা ছোট বেড, দুজনের ভালোভাবে থাকা হবে না। তুমি ঘুমের ঘোরে লাঠি তাঠি দিয়ে দিলে তোমার আম্মু কষ্ট পাবে। আম্মুকে ছাড়াও ঘুমাবো না আমি। ভিরান জেদ করবে না, দেখতেই তো পাচ্ছ তোমার আম্মু অসুস্থ। সুস্থ হোক তারপর একসাথে ঘুমাবে। আমরা তিনজন একসাথে ঘুমাবো? হ্যাঁ, তুমি তোমার লম্বা হাত দিয়ে আমাদের দুজনকে জড়িয়ে ধরবে। নির্বাণ নিজের হাত লম্বা করে। ওর হাত লম্বা? তোরা মুচকি মুচকি হাসছে। ভিরান উত্তরের আশায় বাবার মুখের দিকে তাকিয়ে আছে। নির্বাণ দুজনের মুখের দিকে তাকিয়ে নিজেও মুচকি হেসে বলে, হ্যাঁ পাপা আমি কিন্তু মাঝখানে ঘুমাবো। আচ্ছা এখন চলো আমরা বাড়িতে যাই। না আমি যাব না, আমি ওই বেডে ঘুমাবো। ওখানে তোমার নানু ঘুমাবে। আমরা এখন যাব, আবার সকালেই চলে আসবো। তুরাকে আমাদের সাথে নিয়ে চলো। হতাশ ভঙ্গিতে ছেলের মুখের পানে তাকিয়ে থাকে নির্বাণ। তুরা তুমি ওকে বোঝাও, আমি বাহির থেকে আসছি। তুরা মাথা নাড়ায়। নির্বাণ বেরিয়ে যায় কেবিন থেকে। তুরা আমি তোমাকে ছেড়ে যাব না। তোমাকে ছাড়া ভালো লাগে না আমার। তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হয় খুব। এখানে থাকতে কষ্ট হবে তোমার, আর 2-3 দিন বোধহয় হাসপাতালে থাকতে হবে, তারপরই তো আমি বাড়িতে ফিরে যাব। এই 2-3 দিন তোমার পাপার সাথে একটু কষ্ট করে থাকো, আদর দাও। মলিন স্বরে বলে মুখ এগিয়ে নেয় তুরার মুখের কাছে। তুরা ভিরানের সারা মুখে চুমু খায়। ডান হাত দিয়ে মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দেয়। মুক্তা শিকদার আর মেরি চৌধুরী কেবিনের ভিতর প্রবেশ করেন। নির্বাণ আর তুর্য নিচে নেমে গেছে। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলেন, বেআই সাহেব চলুন চা খেয়ে আসি। তুহিন শিকদার হেসে বলেন, স্যার এমন সম্বোধন শুনে কেমন যেন লাগছে। স্যার আবার কি? আমি অফিসে আপনার বস, অফিসের বাইরে না। বেআই বলে ডাকুন। আমার মুখ দিয়ে আসবে না এই ডাক। কি আশ্চর্য কথা, বেআইকে বেআই ডাকবেন, তাতে কিসের সমস্যা? আচ্ছা চলুন চা খেয়ে আসি। বেআই না ডাকলে যাবো না আমি। স্যার বাকি কথা শেষ করার আগেই নওশাদ চৌধুরী বলেন, আবার স্যার? বেআই ডাকতে না পারলে ভাই ডাকুন। আচ্ছা ভাই চলুন। দুজন হেসে একসাথে পা বাড়ায় সিঁড়ির দিকে। আজকে তুরাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেবে। সব কিছু গোছগাছ শেষ। তুরাকে তৈরি করে দিয়েছেন মুক্তা শিকদার। নওশাদ চৌধুরী আর তুহিন শিকদার আজকে হাসপাতালে আসতে পারেননি। দুজনেই অফিসে গেছেন। তুর্য গেছে ছাড়পত্র তৈরি করে নিয়ে আসার জন্য। ভিরান ওয়াশরুমে যেতে চাইলে মেরি চৌধুরী নিয়ে যান। নির্বাণ শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, তুরাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। মুক্তা শিকদার অবাক হয়ে বলেন, কেন? তুরা তো এখনো অসুস্থ। সুস্থ হলে না হয় তোমাদের বাড়িতে যাবে। ভিরান তো তুরাকে ছাড়া থাকবেই না। ভিরানকে ছাড়া আমিও থাকতে পারছি না। সবচেয়ে ভালো হয় দুজনকেই আমার কাছে নিয়ে যাই। ওখানে গেলে তুরাকে কে দেখবে? তুমি তো সারাদিন অফিসেই থাকবে। আম্মু আছে, মেড আছে, তাছাড়া আপনিও তো যাচ্ছেন আমাদের সাথে। আমি তোমাদের সাথে গেলে তুর্য আর তোমার শ্বশুরকে রেঁধে খাওয়াবে কে? ওনারাও যাবেন? তার কোনো দরকার নেই। তুরাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে যাই, তুমি বরং আমাদের সাথে চলো। তুরা সুস্থ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। আপনারাই আমাদের সাথে চলুন। সব দিক একা সামাল দিতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাবেন। তুরার দেখাশোনা, এতগুলো মানুষের রান্না, ভিরানকে দেখা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কিচ্ছু হবে না। ওখানে থাকলে তুরার মন ভালো থাকবে। তুমি না হয় একটু কষ্ট করে সব দিক ম্যানেজ করে চলবে। নির্বাণের কোনো কথাই শোনেন না মুক্তা শিকদার।
যতই মেয়ের শ্বশুরবাড়ি হোক না কেন। এখনই কিভাবে ফুল ফ্যামিলি নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে থাকবেন? উনি একা গেলেও তুর্য আর তুহিন শিকদারের খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত তুরাদের ফ্ল্যাটেই আসতে হয়। তুরা নিজের বাড়িতেই আসতে চাইছিল বারবার। নির্বাণ না পেরে শ্বশুরবাড়িতেই ফিরে এসেছে। তুরাকে কোলে তুলে তুরার রুমে নিয়ে আসে নির্বাণ। তুর্য ব্যাগ দুটো তুরার রুমে দিয়ে চেঞ্জ করতে নিজের রুমে যায়। মুক্তা শিকদার রান্না করার জন্য দ্রুত চেঞ্জ করতে যান। মেরি চৌধুরী সোফায় বসেন। নির্বাণ ছেলেকে চেঞ্জ করিয়ে দেয়। এখন ওর কাপড় চোপড় আনার জন্য বাড়িতে যেতে হবে। আমি বাড়িতে যাচ্ছি। ভিরানকে তোমার পাশে লাফালাফি করতে দিও না, ব্যথা দেবে। ভিরান চুপচাপ বসে থাকো, তোমার আম্মুকে ব্যথা দিও না। আচ্ছা, তুমি দ্রুত চলে এসো। আচ্ছা, হাসছি। আদর দিয়ে যাও। নির্বাণ ছেলেকে আদর করে। ভিরান তুরাকে দেখিয়ে দিয়ে বলে, আম্মুকেও আদর দাও। নির্বাণ তুরার দিকে তাকায়। তুরা লজ্জা পেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। নির্বাণ পরে মহা ঝামেলায়। এখন ছেলের সামনে বউকে আদর করবে নাকি? পাপা কি হলো? তুরাকে আদর দাও। পরে দেব। না না, এখনই দেবে। আদর দিয়ে তারপর যাও। তুরা ব্যথা পেয়েছে তো। আবার তুরা ডাকছো? মনে থাকে না। পাপা, আম্মুকে আদর দাও না প্লিজ। নির্বাণ ঝুঁকে তুরার মুখের ওপর থেকে ওড়নাটা টেনে সরিয়ে টপার টপ বেশ কয়েকটা চুমু খায়। দ্রুত পায়ে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, চুপচাপ থাকো, আসছি আমি। পাপা, আম্মুর কাছ থেকে তো আদর নিলে না। ভিরান চুপ করো, সবাই শুনবে তো। শুনলে কি হবে? রাতের খাবার খেয়ে ভিরানকে কোলে নিয়ে তুরার রুমে প্রবেশ করে নির্বাণ। যদিও নির্বাণ এখনই তুরার সাথে থাকতে চাইছিল না, কিন্তু ভিরান তুরার বাবাকে ছাড়া ঘুমাবে না। ড্রয়িং রুমে এই নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। রাতের খাবার আর মেডিসিন খেয়ে 8টার পর তুরা ঘুমিয়ে গেছে। নির্বাণ ছেলেকে ফ্রেশ করিয়ে এনে বেডে শুইয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে আসে। ডোর লক করে বেডে শুয়ে পড়ে। নির্বাণ আর তুরার মধ্যে বেশ খানিকটা দূরত্ব বজায় আছে। ভিরান দুজনের মাঝখানে শুয়ে আছে। বাবাকে কাছে পেলে মাকে পাচ্ছে না, মাকে কাছে পেলে বাবাকে পাচ্ছে না। ভিরান তুরার দিকে চেপে গিয়ে বলে, পাপা এদিকে আসো, তোমার লম্বা হাত দিয়ে জড়িয়ে ধরো আমাদের দুজনকে। এখন জড়িয়ে ধরা যাবে না, তোমার আম্মু ব্যথা পাবে। তুমি এদিকে আসো। নাছর বান্দা ভিরান শোনে না বাবার কথা। ভিরানের ডাক শুনে তুরার ঘুম ভেঙে যায়। আম্মু, পাপাকে এদিকে আসতে বলো না। তুরা ঘুম ঘুম চোখ দুটো টেনে তুলে নির্বাণের দিকে তাকায়। নির্বাণ বেডের ওপাশ ঘেঁষে শুয়ে আছে। চোখ বন্ধ করে ঘুম জানানো গলায় বলেন, এদিকে আসুন। ভিরান বাবার হাত ধরে টেনে আনার চেষ্টা করে। নির্বাণ এগিয়ে আসে দুজনের কাছে। এভাবে টানাটানি করতে করতে তুরাকে ব্যথা দিয়ে বসবে। কাত হয়ে শুয়ে নিচের লম্বা হাত দিয়ে জড়িয়ে ধরে দুজনকে। দুজনের মাঝখানে চুপ হয়ে শুয়ে যায় ভিরান। আজকে ওর ভীষণ আনন্দ হচ্ছে, বাবার মায়ের সাথে ঘুমাবে আজ। নির্বাণ তুরার মুখের দিকে তাকায়। তুরা চোখ বন্ধ করে আছে, ঘুমিয়ে গেছে বোধহয় আবার। নির্বাণের চোখে ঘুম ধরা দিচ্ছে না। ডিম লাইটের মৃদু আলোয় তুরার মুখ দেখতে থাকে। এই তুরার মধ্যে স্পেশাল কিছু একটা আছে, অবশ্যই আছে। স্পেশাল কিছু না থাকলে নির্বাণকে মায়ায় ফেলা এত সহজ ছিল না। নির্বাণ তো দ্বিতীয় নারীর মায়ায় পড়তে চায়নি, ভালোবাসতে চায়নি, নিজের জীবনে জায়গা দিতে চায়নি। এই মায়ার ভালোবাসা সত্যিই ভয়ঙ্কর। এরা কোনো বাধাই মানতে চায় না। তাই তো নির্বাণ নিজের মনকে আটকে রাখতে পারেনি। ভালোবাসতে না চেয়েও ভালোবেসে ফেলার মতন ভয়ঙ্কর ব্যাপার আর একটাও নেই, সত্যিই নেই। ভিরান ঘুমিয়ে গেলে ওকে তুলে নিচের বাম পাশে শোয়ায় নির্বাণ। ঘুমের ঘোরে যদি তুরাকে লাথি দেয় বা উপরে উঠে যায় সেজন্য। ভিরানের তো আবার বুকিয়ে উপরে উঠে ঘুমানো অভ্যাস আছে। তুরা আর ভিরান দুজনেই গভীর ঘুমে মগ্ন। তবে নির্বাণের ঘুম আসছে না। ঘাড় ঘুরিয়ে তুরার দিকে তাকায় আবার। ওই 3 প্রাইভেট কার যে 3 জন ড্রাইভ করছিল তাদের 3 জনকেই ধরেছে পুলিশ। নেক্সট শুনানিতে সকলের শাস্তি নির্ধারণ করা হবে। ওদের ধরার জন্য তুর্য আর নির্বাণ অনেক দৌড়াদৌড়ি করেছে দুদিন। বেপরোয়া গতিতে ড্রাইভ করে ওই একই দিনে ওরা আরও একটা অ্যাক্সিডেন্ট করেছিল। নির্বাণ হাত বাড়িয়ে তুরার গালে হাত ছোঁয়ায়। একটু এগিয়ে কাত হয়ে জড়িয়ে ধরে আলতো হাতে। একটু ঝুঁকে পড়ে ওষ্ঠ ছোঁয়ায় তুরার মেদুর গালে। নির্বাণ নিজেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, তুরার এই অবস্থা ওকেও ভিতর থেকে ভেঙে ফেলেছে।
কিছুক্ষণ পর তুরাকে ছেড়ে দিয়ে ভিরানের দিকে ঘুরে শোয়। ভিরানকে বুকে আগলে ধরে চোখ বন্ধ করে নেয়। সকালে অফিস যেতে হবে। এই কয়েকদিন মনের ভুলেও অফিসে যায়নি। সকালে ভিরানের ঘুম ভাঙে আগে। চোখ বন্ধই রেখেছিল কিছুক্ষণ মোড়ামুড়ি করে। চোখ মেলে তাকায়, ঘাড় ঘুরিয়ে নিজের দুপাশে তাকায়। বাবাকে দেখতে পেলেও তুরাকে দেখতে পায় না। তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে। ও তো মাঝখানে ছিল, তাহলে নির্বাণ মাঝখানে গেল কিভাবে? আর ও এই পাশে আসলো কিভাবে? নির্বাণকে ধাক্কা দিয়ে বলে, পাপা আমাকে এই পাশে এনেছো কেন? ছেলের এই চিৎকারে নির্বাণের ঘুম ভাঙে। তুরার দিক থেকে দ্রুত ছেলের দিকে ফেরে। শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, কি হয়েছে পাপা? আমি তো মাঝখানে ছিলাম, তুমি আমাকে এই পাশে এনেছো কেন? নির্বাণ তুরার দিকে তাকায়। তুরা ঘুম চড়ানো চোখ দুটো দিয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ভিরানের চিৎকার শুনে ওরও ঘুম ভেঙে গেছে। নির্বাণ ছেলেকে কোলে নিয়ে বলে, তুমি নিজেই ঘুমের ঘোরে আমার ওপর দিয়ে এই পাশে চলে এসেছো। মিথ্যে বলছো তুমি। মিথ্যে বলবো কেন? সত্যি বলছি। তুমি ঘুমের ঘোরে আমার বুকের ওপর উঠে গিয়েছিলে, তারপর আবার বুকের ওপর থেকে নেমে এই পাশে শুয়েছিলে। তাহলে আবার আমাকে মাঝখানে নাওনি কেন? আমি ভেবেছিলাম তুমি আর মাঝখানে যাবে না। বিরাট আবার কিছু বলতে যায়, তার আগে নির্বাণ ওকে নিয়ে বেড থেকে নামতে বলে। সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিন্ডারগার্টেনে যেতে হবে। আমি যাব না তুরাকে ছেড়ে। মা হয় তোমার। অনেক দিন হয়ে গেছে কিন্ডারগার্টেনে যাও না। তোমার টিচাররা বারবার কল করে আমাকে। বিরানকে ফ্রেশ করিয়ে দিয়ে নির্বাণ নিচেও দ্রুত ফ্রেশ হয়ে নেয়। তুরা বেডে শুয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। নির্বাণের চোখে চোখ পড়তেই আবারও দ্রুত দৃষ্টি সরিয়ে নিচ্ছে। নির্বাণ তুরার দিকে তাকিয়ে বলে, ফ্রেশ হবে না? তুরা মুখে কিছু না বলে মাথা নাড়ায়। নির্বাণ ডোর খুলে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। আশেপাশে নজর বুলিয়ে কিচেনের দিকে এগিয়ে আসে। মুক্তার শিকদার রান্না বসিয়ে দিয়েছেন। মা, তুরা ফ্রেশ হবে। মুক্তার শিকদার পিছন ফিরে তাকান। চুলা বন্ধ করে নির্বাণের সাথে তুরার রুমে প্রবেশ করেন। তুরা ভিরানের সাথে কথা বলছে। মুক্তার শিকদার তুরাকে খাইয়ে দিচ্ছেন তুরার রুমে। নির্বাণ ভিরানকে খাইয়ে দিচ্ছে ডাইনিং টেবিলে বসে। তুর্য আর তুহিন শিকদারও খাবার খাওয়া শুরু করেছেন। নির্বাণের জন্য খাবার বেড়ে রাখা হয়েছে, তবে নির্বাণ ছেলেকে খাইয়ে তারপর খাবে। খাওয়া শেষ করে তুর্য ভিরানকে নিয়ে বের হয় কিন্ডারগার্টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। বিদেশ থেকে পড়াশোনা করে এসে একটা ভালো জব পেয়েছে তুর্য। ভাগ্নেকে খাওয়ানো, গোসল করানো, ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে দেওয়া, ভিরান বেচারাকে দিয়ে কি না করিয়েছে। নির্বাণ মুক্তা শিকদারের সাথে খাওয়া শুরু করে। তুহিন শিকদার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। নির্বাণের লেট হয়ে গেছে আজকে। আরও সকালে ঘুম থেকে উঠতে হবে এখন থেকে। খাওয়া শেষ করে রুমে আসে। তুরা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। নির্বাণের আগমন বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। নির্বাণ প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে বেডের পাশে এসে দাঁড়ায়। সাবধানে থেকো, একা একা কিন্তু উঠে বসার চেষ্টা করো না। ভিরান ফিরে আসলে ওকে নিজের আশেপাশে বেশি লাফালাফি করতে দেবে না, কখন আবার ব্যথা দিয়ে ফেলবে। সময় মতন খাবার খাবে আর মেডিসিন খেয়ে নেবে। তুরা মৃদু স্বরে বলে, আচ্ছা, টেনশন করবে না, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে তুমি। নির্বাণ ভোরের দিকে এগিয়ে যায়। পিছন থেকে তাকিয়ে থাকে তুরা। প্রথম যখন নির্বাণকে দেখেছিল তখন ভেবেছিল নির্বাণ অনেক রাগী মানুষ, কেমন গম্ভীর হয়ে কথা বলতো। ওর গম্ভীর স্বর শুনে তো তুরার বুকের ভিতর কাঁপুনি তৈরি হয়ে যেত। তারপর যতবার নির্বাণকে দেখেছিল প্রতিবার গম্ভীর নির্বাণকেই দেখেছিল। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর থেকে নির্বাণের মধ্যে গাম্ভীর্যতা কমে এসেছিল। এখন কথা বলার সময় একদমই গম্ভীর লাগে না নির্বাণকে। যখন চুপচাপ থাকে তখনই গম্ভীর লাগে। দুপুরে তুরার ফোনে কল আসে। পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখে নির্বাণ কল করেছে। হঠাৎই হৃদস্পন্দন বেড়ে গেছে। কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে নির্বাণের চেহারা। তুরা চুপ করে থাকে। নির্বাণ ফোনের স্ক্রিনে কিছু সময় তাকিয়ে থেকে বলে, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। খেয়েছো? হ্যাঁ। মেডিসিন খেয়েছি। ভিরান কোথায়? ভাইয়ার সাথে ঘুমাতে গেছে। তুমিও ঘুমাও। তুরা জড়তা ঠেলে মৃদুস্বরে বলে, আপনি খেয়েছেন? খেতে যাব এখন। দুজনের মধ্যে আর কোনো কথা নেই। কথা ফুরিয়ে গেছে এতটুকুতেই। নির্বাণ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে।
তুরার এলোমেলো চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে। শুকনো মলিন চেহারাও নির্বাণের কাছে দারুণ লাগছে দেখতে। তুরাও এলোমেলোভাবে একটু পরপর ফোনের স্ক্রিনে তাকাচ্ছে। চোখে চোখ পড়তেই আবারও দৃষ্টি সরিয়ে নিচ্ছে। ফর্মাল ড্রেসে নির্বাণকেও হ্যান্ডসাম লাগছে। সব রকম ড্রেসে বরাবরই হ্যান্ডসাম লাগে নির্বাণকে। তুরা কেন যেন নির্বাণের চোখে চোখ রাখতে পারে না। দুবার বোধহয় নির্বাণের চোখে চোখ রেখে কথা বলেছিল। নির্বাণ ওর ধারের কাছে থাকলে হার্টবিট বেড়ে যায়, বুকের ভিতর কম্পন সৃষ্টি হয়। ফোনে ভিডিও কলে কথা বলতে গেলেও এমন হয়। আচ্ছা ঘুমাও তুমি, আপনিও খেয়ে নিয়েন দ্রুত। আচ্ছা। নির্বাণ ফোন রেখে দেয়। অফিসের কাজে একটুও মন বসছে না, কেমন যেন ধৈর্য হারা হয়ে উঠছে বারবার। আগে কোনোদিন নির্বাণের সাথে এমন হয়নি। সন্ধ্যার পর উকিলের সাথে কথা বলতে যাবে। ওই তিনজনকে সর্বোচ্চ শাস্তি পাইয়েই ছাড়বে। নির্বাণ ফ্ল্যাটে ফিরে আসতে আসতে রাত 10টা বেজে যায়। নিজের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে ফিরতেই এত দেরি হয়ে গেল। কলিং বেল চাপতেই মুক্তা শিকদার ডোর খুলে দেন। নির্বাণ ভিতরে প্রবেশ করে। ওর পরনে ট্রাউজার আর টি শার্ট। মুক্তা শিকদার ডোর লক করে নির্বাণের দিকে ঘুরে বলেন, খেয়ে যাও একেবারে। আপনারা সবাই খেয়েছেন? হ্যাঁ, শুধু তুমিই বাকি আছো। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আম্মু ছাড়ছিল না তাই খেয়ে আসতে হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, শুয়ে পড়ুন তাহলে। নির্বাণ তুরার রুমে প্রবেশ করে। ডোর লক করে হাতের ফাইল, ল্যাপটপ তুরার স্টাডি টেবিলের ওপর রাখেন। এগিয়ে এসে দাঁড়ায় বেডের কাছে। ছেলে আর বউয়ের দিকে তাকায়। দুজনেই গভীর ঘুমে মগ্ন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সব কিছু যেন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। তুরা নুরতাজ, তুমি তো আমার ভাঙা পাঁজরে গেড়ে বসে আছো, বসন্তের ফুলও ফুটিয়েছ। এটা কি হওয়ারই ছিল? ঘুমন্ত তুরার দিক থেকে কোনো উত্তর আসে না। নির্বাণ নাইট ল্যাম্প অন করে মেন লাইট অফ করে দেয়। বেডে উঠে বিরানকে সরাতেই তুরার ঘুম ভেঙে যায়। ঘাড় ঘুরিয়ে নির্বাণকে দেখে বার কয়েক চোখ ঝামটা দেয়। ঘুম জড়ানো গলায় বলেন, ওকে ওদিকে নিচ্ছেন কেন? নির্বাণ মাঝখানে শুতে শুতে বলে, এখানে থাকলে ঘুমের ঘোরে তোমার ওপরে উঠে যাবে। গত রাতে আপনি ওকে ওই পাশে নিয়েছিলেন? তুরার মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। তাহলে মিথ্যে বলেছিলেন কেন? সত্যি বলে তো চেঁচামেচি শুরু করে দিত। তোরা একটু সময় চুপ করে থাকে। খেয়েছেন? হ্যাঁ। কখন ফিরেছেন? একটু আগেই। তুরা আর কিছু বলে না। ওর হৃদস্পন্দন বেড়ে গেছে আবার। নির্বাণ হয়তো শুনতে পাচ্ছে ওর হৃদস্পন্দনের অস্বাভাবিক শব্দ। নির্বাণ কাত হয়ে তুরার দিকে ফেরে। তুরা যেন এবার শ্বাস আটকে যাবে। তুমি নার্ভাস? না না। কি হয়েছে তাহলে? কিছু না। নির্বাণ আলতো হাতে জড়িয়ে ধরে বলেন, ঘুমাও। তুরা জমে রইল। ওর সারা অঙ্গে শিহরণ খেলে যাচ্ছে। ওর বলতে ইচ্ছে করছে, আপনি আমাকে ছেড়ে দূরে সরে ঘুমান। আপনি আমাকে এভাবে ধরায় মনে হচ্ছে বিদ্যুতের শক লাগছে। বলতে ইচ্ছে হলেও বলতে পারল না তুরা। নির্বাণ নিজেই ওকে ছেড়ে উল্টে ফিরে ছেলেকে বুকে আগলে নেয়। তুরা, চোখ বন্ধ করে ঘুমাও। সাথে সাথেই বন্ধ করে নেয় তুরা। নির্বাণ কি ওর মন পড়তে পারে? চলবে। গল্প ভাঙা পাঁজরে বসন্ত, লেখিকা শানা শেখ। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।